আসসালামু আলাইকুম। ঢাকা থেকে স্বাগত জানাচ্ছি সবাইকে। আমি আহসান আহমেদ, রিসার্চ অ্যাসিস্ট্যান্ট, বায়োমেডিকেল রিসার্চ ফাউন্ডেশন এবং ঢাকা মেডিকেল কলেজে এমবিবিএস কোর্সে অধ্যয়নরত রয়েছি। আজকে আমাদের বিআরএফ আয়োজিত দ্য বিআরএফ শো এর চতুর্থ পর্ব। আমরা একে একে তিনটি পর্ব পার করে আজকে চতুর্থ পর্বে এর আয়োজন করতে পেরেছি। এটি হচ্ছে আমাদের দ্বিতীয় মাস এবং আমরা কথা দিয়েছিলাম যে প্রত্যেক মাসে আমরা দুটি পর্ব আয়োজন করার চেষ্টা করব এবং সে অনুযায়ী আমাদের প্রোগ্রাম এগিয়ে যাচ্ছে। আহ, আজকে আমাদের বিষয় হচ্ছে ভ্যাকসিন, সেফটি কনসার্নস, মিথস অ্যান্ড দ্য ওয়ান্ডারফুল সায়েন্স বিহাইন্ড। আজকে আমরা অতিথি হিসেবে সাথে পেয়েছি ডক্টর রেজাউল করিমকে। আমি কথা না বাড়িয়ে প্রথমেই পরিচয় করে দিতে চাচ্ছি আমাদের আজকের গেস্ট ডক্টর রেজাউল করিমকে। তিনি টু বি স্পেসিফিক একজন ইমিউনোলজিস্ট এবং বর্তমানে নেদারল্যান্ডে কর্মরত রয়েছেন এবং বায়োথেরাপিউটিক ইন্ডাস্ট্রিতে তার কাজের সুদীর্ঘ অভিজ্ঞতা রয়েছে। ডক্টর রেজাউল করিম, আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের বিআরএফ শোতে। তোমাকে ধন্যবাদ আহসান, বিআরএফ কে ধন্যবাদ এবং যারা অনুষ্ঠান শুনছেন তাদের সবাইকে স্বাগতম। জি, আমরা কথা না বাড়িয়ে মূল আলোচনায় চলে যেতে চাই। আমি একদম শুরুতেই টু বি স্পেসিফিক যে জিনিসটা জানতে চাই, যে আমাদের হেডলাইনে যে জিনিসটা আছে যে হোয়াট ইজ দ্য সায়েন্স বিহাইন্ড ভ্যাকসিন, এবং বর্তমানে দেখা যাচ্ছে যে এবং খুব হট টপিক ভ্যাকসিন কোভিড এর কারণে ভ্যাকসিন ডেভেলপ করা কেন এত কঠিন, এই বিষয়ে আপনার কাছ থেকে জানতে চাচ্ছি ডক্টর রেজাউল করিম। হ্যাঁ, আসলে ভ্যাকসিন, আমরা যারা ইমিউনোলজিস্ট তাদেরকে যদি বলা হয় যে ধরো, আমি তোমাকে তুমি বলি আমি যেহেতু তোমাকে হ্যাঁ, তুমি শিওর, বলি। অবশ্যই অবশ্যই। হ্যাঁ, তো ওই অ্যান্টিবডি তৈরি করা, যদি আমরা যারা ইমিউনোলজিস্ট তাদেরকে তুমি যদি বলো যে কিভাবে অ্যান্টিবডি তৈরি করা যাবে, এটি কিন্তু তেমন কঠিন কাজ না। তো ওকে। তো কিন্তু যে জিনিসটা কঠিন সেটা হলো যে ভ্যাকসিনকে একটা একটা সুদীর্ঘ সময় পর্যন্ত ওই ওই প্রোটেকশন দিতে হবে। এই এই আবার প্রোটেকশন দিলেই হবে না, ওই ভ্যাকসিনটাকে হতে হবে সেফ। তো কি কারণে সেফ একটু অন্যভাবে বলি তোমাকে। তো যদি দেখো, আমরা যখন অসুস্থ হই তখন প্যারাসিটামল খাই। প্যারাসিটামলের কিন্তু সাইড ইফেক্ট আছে। হ্যাঁ, সাইড ইফেক্ট থাকার রাইট। পরও আমরা খাই। কি কারণে খাই? যেহেতু আমরা অসুস্থ, কাজেই সেখানে কিন্তু রিস্ক নেওয়া যায়। তো কিন্তু ভ্যাকসিনটা দেওয়া দেওয়া হয় হলো সুস্থ লোকদের, আর সুস্থ রাইট। লোকদেরকে তো অসুস্থ বানানো কোনো ক্রমে যাবে না। সে কারণেই ভ্যাকসিন যেটা ওই এফিকেসি, কার্যকারিতা, এর সাথে যেটা বড় জিনিস থেকে যায় সব সময়, সেটা হলো সেফটি। এর রাইট। এটা নিরাপদ হতে হবে। তো এই যে লম্বা সময় কার্যকারিতা একটা ভ্যাকসিনের, এবং এবং এর যে নিরাপদ, এই দুটো জিনিস সেট করা কিন্তু অনেক জটিল একটা বিষয় হয়ে দাঁড়ায়। তো আমি তোমাকে একটু অন্যভাবে উদাহরণ দিই। যদি আমরা যদি দেখি যে ওই কয়েক দশক আগে যে ভ্যাকসিন গুলো তৈরি করা হতো, ভাইরাসটাকে নিয়ে একটা কেমিক্যাল দিয়ে ভাইরাসটাকে ইনঅ্যাক্টিভেট করা হতো। ইনঅ্যাক্টিভেট করার পর রাইট। আমাদের শরীরের মধ্যে ঢোকানো হতো। তো এই এই ভ্যাকসিন গুলো কার্যকরী, কিন্তু কিন্তু পরে যখন ওই আরো অ্যাডভান্সড সায়েন্স আসলো, এসে দেখা গেল কি এই ভ্যাকসিন গুলোর কিছু সমস্যা থেকে যায়। যেমন রাইট। এই যে যে কেমিক্যালটা দিয়ে ভাইরাসটাকে ইনঅ্যাক্টিভেট করা হবে, এই যে যে সারফেস প্রোটিন গুলো আছে, এই প্রোটিন গুলো ইনঅ্যাক্টিভেট হয়ে যায় অনেক ক্ষেত্রেই। ইনঅ্যাক্টিভেট হওয়ার ফলে যে অ্যান্টিবডিটা তৈরি হয়, ওই অ্যান্টিবডিটা কিন্তু ওই ভাইরাসকে ওই কোষের মধ্যে ঢুকতে যে একটা প্রোটেকশন দেয়া, এই প্রোটেকশনটা পরিপূর্ণ হয়ে দিতে পারে না। তারপর আরো দেখা রাইট। গেল কি যে ওই একটা ভ্যাকসিন কার্যকরী হওয়ার জন্য দুটো জিনিস প্রয়োজন। আমরা সবসময় শুনে আসছি অ্যান্টিবডি। অ্যান্টিবডির সাথে আরো একটা যে জিনিস লাগে সেটা হলো টি সেলস। এই টি সেল এবং অ্যান্টিবডি দুটা মিলেই হলো অ্যান্টিবডির কার্যকারিতা লম্বা সময়ের জন্য থাকবে এবং বেশি কার্যকরী হবে। এই যে পুরাতন ভ্যাকসিনের কথা বলছিলাম, ইনঅ্যাক্টিভেটেড ভ্যাকসিন, এই ভ্যাকসিন গুলো কি হয়, এগুলা শুধুমাত্র অ্যান্টিবডিকে রেসপন্স দিতে পারে, কিন্তু ওরকম টি সেল রেসপন্স দিতে পারে না। তো সেই জন্য কি হয়, এই ভ্যাকসিন গুলো ওই
স্বাভাবিক কারণেই যে যে প্রোটেকশন দেয় এটা হলো অত বেশি ইফেক্টিভ না, এবং এটা লম্বা সময়ের জন্য প্রোটেকশন নরমালি দিতে পারে না। ওকে, তো এখন আমরা যেটা এই হচ্ছে প্রসঙ্গটা আসবো এখন যেটা আসলে পরে। হ্যাঁ হ্যাঁ এখন যেটা হচ্ছে আমি জি। হুম, তোমার প্রশ্নে ফিরে যেতে যাচ্ছি, যে এই যে নতুন যে টেকনোলজি আবিষ্কার হচ্ছে তা হুম, আসলে হুম, সময়ের সাথে সাথে কিন্তু ভ্যাকসিন ডেভেলপমেন্টের টেকনোলজিও এগিয়ে যাচ্ছে। যেমন রাইট। ওই যে এখন আমরা শুনছি যে এমআরএনএ ভ্যাকসিন আমাদের শরীরের মধ্যে এমআরএনএ ঢুকিয়ে দিয়ে তারপর হলো ভ্যাকসিনের যে স্পাইক প্রোটিন সেগুলো তৈরি করা হচ্ছে। তো এরপরও কিন্তু আরেকটা জিনিস আমাকে বলতে হয়, আমি যেহেতু ক্যান্সার ফিল্ডে আছি, হুম, হুম, ক্যান্সার হলো একটা ওয়েস্টার্ন কান্ট্রির ডিজিজ, এখানে কিন্তু অনেক অর্থ ব্যয় হয়। আর হুম, হুম, ইনফেকশাস ডিজিজ কিন্তু ওই ওই আমাদের মতো যারা উন্নয়নশীল বিশ্ব ওসব দেশের মানুষের অসুখ। তো দুঃখজনকভাবে কিন্তু ওই ইনফেকশাস ডিজিজের ক্ষেত্রে যে যে টাকা পয়সা বিভিন্ন ফার্মাসিউটিক্যাল কোম্পানি এবং সরকার দেয় এটার পরিমাণ অনেক কম, বিশেষ করে ওয়েস্টার্ন কান্ট্রি গুলো। তো কাজে দেখা যাচ্ছে কি, যদি তোমাকে আরো অন্যভাবে বলি, দেখবা যে ওই ক্যান্সার ভ্যাকসিনের ক্ষেত্রে মানে টেকনোলজি কিন্তু এমআরএনএ টেকনোলজির চেয়ে অনেক অ্যাডভান্সড। ওকে, টি সেলকে যদি তুমি ওই স্পেসিফিক্যালি অ্যাক্টিভেট করতে চাও, তো ওরকম ভ্যাকসিন কিন্তু ক্যান্সারের সম্ভব। আবার এখন আরো যেটা হচ্ছে যে শুধুমাত্র ক্যান্সারের মিউটেশনকে ডিটেক্ট করে ভ্যাকসিন তৈরি করা সম্ভব। কাজেই মানে ওই ইনফেকশাস ডিজিজের যে ভ্যাকসিন রিসার্চ হুম, হুম, আরো এগিয়ে যাবে, এবং আহ, আহ, এবং মানে আমরা বেশ ওকে। হোপফুল। আমরা আসলে মূল কথাটা বুঝতে পেরেছি যে আসলে এখানে সেফটি ইস্যুর কথা চিন্তা করে এবং স্পেসিফিসিটি এন্ড হচ্ছে ফান্ডিং এর বিভিন্ন বিষয় আছে, সব মিলিয়ে আসলে ভ্যাকসিন ডেভেলপ করার ক্ষেত্রে অনেকগুলো চ্যালেঞ্জ ফেস করতে হয়। তো আমি ডক্টর রেজাউল করিম, এইবারে যে বিষয়টা আমি কথা বলতে চাই যে কোভিড-19 এর কারণে আহ, বর্তমানে অনেকগুলো জায়ান্ট প্রতিষ্ঠান ভ্যাকসিনের দৌড়ে রয়েছে। এই বর্তমানে আলোচনায় থাকা ভ্যাকসিন ক্যান্ডিডেট গুলোর আপডেট কি? আমি জানি যে বেশ কিছু ভ্যাকসিন দৌড়ে আছে, যেমন অক্সফোর্ড ভ্যাকসিন, করোনা ভ্যাক, মডার্না ভ্যাকসিন, ফাইজার ভ্যাকসিন, ক্যানসিনো, স্পুটনিক 5। তো এরকম যে ভ্যাকসিন গুলো রয়েছে এগুলোর বর্তমান আপডেট কি অ্যাজ এন ইমিউনোলজিস্ট এবং অ্যাজ এ সায়েন্টিস্ট আপনি কি বলবেন যে কে এগিয়ে আছে বা কি পেতে যাচ্ছি আমরা? হ্যাঁ, তা আসলে মানে যদি আমি ফেজ 3 যে ভ্যাকসিন গুলো আছে এই মুহূর্তে, মানে যেগুলো হলো শেষ পর্যায়ে ট্রায়ালে, রাইট। তো সেগুলো নিয়ে যদি আলোচনা করি তাহলে কয়েকটা ভাগে আমি যদি ভাগ করি, যেটা হলো হুম, ওই অ্যাডিনো ভাইরাস ভেক্টর একটা টেকনোলজি দিয়ে তৈরি করা, এর মধ্যে হুম, আছে অক্সফোর্ড অ্যাস্ট্রাজেনেকার ভ্যাকসিন, তারপর হুম, হুম, ইয়ানসেন নেদারল্যান্ডসে, সেটা হলো জনসন অ্যান্ড জনসনের একটা পার্ট, রাইট। ওদের হুম, ভ্যাকসিনও আছে হলো ফেজ 3 তে। তারপর হুম, রাশিয়ার হুম, স্পুটনিক ভ্যাকসিন, তারপর হলো ক্যানসিনোর ওই হুম, ভ্যাকসিন, হুম, এগুলো সব অ্যাডিনো ভাইরাস দিয়ে এবং ফেজ 3 এর মধ্যে আছে। রাইট। তারপর প্রোটিন বেসড একটা ভ্যাকসিন নোভাভ্যাক্স, এটাও হুম, হুম, ফেজ 3 এর মধ্যে আছে। আর আমরা এখন সবসময় শুনে আসছি ওই এমআরএনএ ভ্যাকসিন, মডার্না রাইট। এবং বায়োনটেক এবং ফাইজারের যে ভ্যাকসিন গুলো। আবার যে ইনঅ্যাক্টিভেটেড ভ্যাকসিন, যেটা আমি শুরুতে বলছিলাম, এই হুম, হুম, একটু ওল্ড টেকনোলজি, এর মধ্যে আছে সিনোভ্যাক চাইনিজ, তারপরে হলো সিনোফার্ম, রাইট। এন্ড রিসেন্টলি দেখলাম যে ইন্ডিয়ার ভারত বায়োটেক ওরাও ফেজ 3 ট্রায়াল শুরু করেছে। হুম, হুম, আবার তো এগুলোই মানে যেগুলো ফরফ্রন্টে আছে এই ভ্যাকসিন গুলো। তো ওকে। আমি জি, হ্যাঁ জি, জি, আপনি বলুন। হ্যাঁ তো এগুলোর মধ্যে যদি আমি আসলে মানে ওই কম্পারেটিভলি তুলনা করি, তাহলে যেমন মানে আমাদের উদ্দেশ্য হলো বাংলাদেশে কোন ভ্যাকসিনটা নিয়ে আসা যায়, তো রাইট। এরকম। তো আসলে এই যে আহ, ওই ইনঅ্যাক্টিভেটেড ভ্যাকসিন যেটা আমি বলছিলাম, বিশেষ করে সিনোভ্যাক, সিনোফার্ম এবং ভারত বায়োটেক, এগুলো যে যে প্রোটেকশন দেয়, হুম, এই হুম, প্রোটেকশনটা কিন্তু ওই লং টার্ম নর্মালি স্থায়ী হয় না। এবং ওকে। এই যে সিনোভ্যাক একটা যে তাদের পেপার ছাপিয়েছিল ওই একটা প্রিপ্রিন্ট সার্ভারে, তো হুম, সেখান হুম, থেকে দেখা যাচ্ছে কিন্তু এটা কিন্তু টি সেল কেউ অ্যাক্টিভেট করতে পারে না। তো
কাজেই টি সেল রাইট। অ্যাক্টিভিটি না থাকলে এই যে যে কার্যকরিতা কার্যকরী যে একটা ভ্যাকসিন হবে এটা নিয়ে সন্দিহান। আবার আরেকটা যেটা দেখা গেছে এই ভ্যাকসিনের মধ্যে দেখা যাচ্ছে যে অধিকাংশ কিন্তু বয়স্ক লোকরা যাদের মধ্যে বিভিন্ন ধরনের ওই ডায়াবেটিস এবং হার্ট ডিজিজ আছেন তারাই কিন্তু মারা যাচ্ছেন কোভিডে বেশি করে বয়স্ক লোকজন। এই যে সিনোভ্যাকের ভ্যাকসিন যখন বয়স্ক লোকদের দেওয়া হলো তখন কিন্তু যে অ্যান্টিবডির পরিমাণ তৈরি করছিল যারা কম বয়স তাদের চেয়ে কিন্তু কম। কাজেই মানে এই ভ্যাকসিন গুলো ওই যারা বয়স্ক লোক তাদের ক্ষেত্রে সত্যিকার অর্থে কতটুকু কার্যকরী হবে এটা এখন ওকে, প্রশ্ন ডক্টর থেকে রেজা, যায়। আমরা টু বি স্পেসিফিক সিনোভ্যাক এবং আমাদের যে দেশীয় গ্লোব ভ্যাকসিন এই বিষয়ে আমরা একটু আলোচনা করব কিছুক্ষণ পরে। বাট আমি এই মুহূর্তে আসলে জানতে চাচ্ছি যে ফর দ্য ওয়ার্ল্ড মানে অ্যাজ এ হোল মানে কোন ভ্যাকসিন গুলো ভালো করার সম্ভাবনা মানে বেশ প্রমিসিং মনে হচ্ছে আপনার কাছে তাহলে? হ্যাঁ, আসলে আমি পার্সোনালি যেটা বলবো যে এমআরএনএ ভ্যাকসিন যেটা ওই প্রেস রিলিজ দিয়ে কিন্তু সায়েন্স হয় না, এক নম্বর কথা। রাইট, তো রাইট। কাজেই মানে আহ, এই যে এদের যে পাবলিকেশন এগুলো দেখতে হবে, এগুলোর কোয়ালিটি হুম, কিরকম। তবুও যদি প্রেস রিলিজের পদ্ধতি কিছু বলতেই হয় তো হুম। তাহলে ওই ফাইজার বায়োনটেকের ভ্যাকসিন বেশ ভালো এফিকেসি শো করেছে। তো রাইট। আবার ওই আহ, 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 উম, আর একটা যেটা আর মডার্নার একটা ভ্যাকসিন, হচ্ছে মডার্না। মডার্নার ভ্যাকসিনটাও বেশ ভালো এফিকেসি শো করেছে। তো হুম, আমরা অক্সফোর্ড নিয়ে শুনছিলাম যে মানে একটা ট্রায়ালে ওরা 62% এফিকেসি পেয়েছে, আর একটা ট্রায়ালে পেয়েছে হলো 90% এফিকেসি। 90%। হ্যাঁ, তো এগুলো আসলে কি হচ্ছে না হচ্ছে এগুলো তো এখনো সায়েন্টিফিক্যালি কোনো রাইট, পাবলিশড আর্টিকেল আসেনি। তো রাইট, কাজে এগুলো মানে প্রেস রিলিজ থেকে বলা মুশকিল। তো রাইট, তো আহ, আবার একটা জিনিস যেটা আমাকে বলতেই হয় সেটা হলো যে এখন পর্যন্ত কিন্তু এমআরএনএ ভ্যাকসিন ওই অথবা রাইট। কোনো ড্রাগ হিউম্যানের মধ্যে এখন আসেনি পর্যন্ত এর আগে কখনো আসেনি এমআরএনএ আসেনি মানে ভ্যাকসিন ইউজ করা হয়নি, জি। অথবা কোনো ড্রাগ আসেনি। তো রাইট। কাজেই মানে ওই আমরা যারা ওই রেগুলেটরি অ্যাফেয়ার্স এ কাজ করি মানে হুম, হুম। তাদের কিন্তু একটা বিশ্বাস পেতে হবে, তাদের কিন্তু দেখাতে হবে যে এই যে যে এমআরএনএ টেকনোলজি এর কোনো অ্যাডভার্স ইফেক্ট, এর কোনো সাইড ইফেক্ট, লং টার্ম কোনো সাইড ইফেক্ট আছে কিনা। তো এই দিক দিয়ে চিন্তা করলে কিন্তু দেখবা যে এই যে যে ওই অ্যাডেনো ভাইরাসের ভ্যাকসিন, যেমন বিশেষ করে যদি বলতে হয় যে ইয়ানসেনের যেটা ভ্যাকসিনটা, এই হুম, হুম। ভ্যাকসিনটা কিন্তু অলরেডি ওরা ইবোলার এগেনস্ট একটা ভ্যাকসিন ইউরোপিয়ান মেডিসিন এজেন্সি থেকে 2019 অথবা 20-এ অ্যাপ্রুভাল পেয়েছে। তো কাজে এই রাইট। প্ল্যাটফর্মটা কিন্তু এস্টাবলিশ একটা প্ল্যাটফর্ম, এবং হুম, এই হুম। প্ল্যাটফর্ম দিয়ে কিন্তু ওরা আবার জিকা, তারপর হলো আরএসভি, তারপর এইচআইভি এগুলোর বিরুদ্ধে যে ভ্যাকসিন এগুলো তৈরি করার জন্য কিন্তু চেষ্টা করে যাচ্ছে। তো কাজেই অ্যাডেনো ভাইরাস যে টেকনোলজি, এই টেকনোলজি দিয়ে কয়েকটা ভ্যাকসিনের নাম নেওয়া যাবে। তারপর প্রোটিন হুম, হুম। সাবইউনিট ভ্যাকসিন যেটা নোভাভ্যাক্স বলছিলাম, তো রাইট। এটাও তো অনেক ভ্যাকসিন আছে। তারপর তো আসলে মানে আমাকে যদি বলতেই হয় তাহলে মানে হুম, আমি হুম। এখন পর্যন্ত যেটা দেখা যাচ্ছে যে এমআরএনএ ভ্যাকসিন গুলো বেশ ভালো এফিকেসি শো করছে, ভালো কিন্তু হচ্ছে। কিন্তু এর এফিকেসি কতদিন স্থায়ী থাকবে রাইট, রাইট, এটা কিন্তু এখনো জানা যাচ্ছে না। রাইট। এটা এই এই বিষয়ে বিষয়ে আমরা এখনো অন্ধকারে আছি। বাট আমি স্পেসিফিক্যালি একটা জিনিস জানতে চাচ্ছি আপনার কাছে, যে এমআরএনএ ভ্যাকসিন আমি যতটুকু জেনেছি যে এমআরএনএ ভ্যাকসিন গুলো প্রডিউস করা কম কস্টলি। বাট সমস্যাটা যেখানে আমার কাছে মনে হচ্ছে যে এগুলো ডিস্ট্রিবিউট করার ক্ষেত্রে অনেক লো টেম্পারেচার প্রয়োজন হয়। তো সেই ক্ষেত্রে একটা কথা উঠেছে যে ডেভেলপিং কান্ট্রি গুলোতে এই ধরনের কোল্ড চেইন না থাকা বা এই ধরনের ভ্যাকসিন গুলো দিয়ে ডেভেলপিং কান্ট্রি গুলো আসলে উপকৃত হবে কিনা রাইট নাও। তো আসলে এমআরএনএ ভ্যাকসিন যদি ভালো রেজাল্ট দেয়ও, তো আপনার কি মনে হয় যে ডেভেলপিং কান্ট্রি গুলোতে এগুলো ডিস্ট্রিবিউট করা পসিবল হবে এখন কোনোভাবে? হ্যাঁ, আসলে মানে যারা এই mRNA ভ্যাকসিন নিয়ে কাজ করছে তারা কিন্তু অলরেডি শুরু করে দিয়েছে যে কিভাবে ওই mRNA ভ্যাকসিনটাকে যাতে ওই
60-70-তে না নিয়ে -20 অথবা এর চেয়েও যদি মানে ওই অলরেডি কাজ কিন্তু শুরু হয়ে গেছে, হ্যাঁ এর চেয়ে বেশি তাপমাত্রা রাখা যায়, অলরেডি কিন্তু কাজ শুরু হয়ে গেছে। যেমন আমি বলি এই মডার্নার ভ্যাকসিনটা সেটা কিন্তু -20-তে রাখা যাবে। তারপর 4 সপ্তাহ এটা হলো 4 to 8 যে নরমাল ফ্রিজে রাখা যাবে। তো আবার যে কিউরভ্যাক একটা নতুন কোম্পানি, আসলে নতুন না, এটা হলো যে প্রথম কোম্পানি যারা হলো এমআরএনএ ভ্যাকসিন নিয়ে কাজ করা শুরু করেছে, কিউরভ্যাক কিন্তু ফেজ 3 তে খুব তাড়াতাড়ি এসে যাচ্ছে। এরা বলছে যে এদের যে এমআরএনএ ভ্যাকসিন এটা হলো 2 to 8 ডিগ্রিতে প্রিজার্ভ করা যাবে। তো কাজেই মানে সবগুলো ভ্যাকসিনই যে ওরকম -80, -90, -70 তে রাখতে হবে তা না। ওকে, আমরা তাহলে এই ব্যাপারে আশাবাদী হতে পারি, আমার কাছে মনে হচ্ছে। তো ডক্টর রেজাউল করিম, আমরা কিছুদিন আগে দেখেছি আপনাকে আপনার বিভিন্ন আর্টিকেল আমরা পত্রিকায় দেখেছি যে বাংলাদেশে কিছু ভ্যাকসিনের ট্রায়াল করার চেষ্টা করা হয়েছিল। এর মধ্যে অন্যতম হচ্ছে সিনোভ্যাক এবং বহুল আলোচিত গ্লোব বায়োটেকের ভ্যানকোভিড। তো এই বিষয়ে আপনি লিখেছেন এবং আপনার যুক্তিগুলো তুলে ধরেছেন কেন তাদের ফলাফল খুব বেশি আশাব্যঞ্জক বা সন্তোষজনক নয়। তো আসলে আপনার মুখ থেকেই এখন আসলে শুনতে চাই যে কোথায় আসলে তারা সাইন্টিফিক্যালি উইক ছিল। বিশেষ করে যদি আমি বেশি জোর দিয়ে বলতে চাই যে বাংলাদেশের গ্লোব ভ্যাকসিনের দুর্বলতা গুলো কোথায় ছিল আসলে। হ্যাঁ, আসলে মানে আমি যখন শুনলাম বাংলাদেশের গ্লোব বায়োটেক ভ্যাকসিন তৈরিতে হাত দিচ্ছে, তা আমি কিন্তু বেশ মানে বাংলাদেশি হিসেবে মানে বেশ এক্সাইটেড। হ্যাঁ, মানে অন্যান্য দেশ বানাচ্ছে, ইন্ডিয়া বানাচ্ছে, তো আমাদের দেশ কেন পারবে না? তো তো কিন্তু যখন ওরা ওদের প্রিপ্রিন্টে ওদের আর্টিকেলটা পাবলিশ করলো, আসলে দেখে আমি এতটা বিস্মিত হয়ে গেলাম যে মানে আসলে কিভাবে বলবো যে এই আর্টিকেলটা যদি ওরা একটা যদি কোনো জার্নালে যদি পাবলিশ করতে সক্ষম হয়, মানে আমি অনেকটা সারপ্রাইজ হয়ে যাব। আজ সেখানে তো ড্রাগ ডেভেলপমেন্ট কিন্তু অন্য একটা ব্যাপার। হ্যাঁ, একটা পাবলিকেশন কিন্তু যেমন আমারও ক্ষতি করবে না, তোমাকেও ক্ষতি করবে না, কিন্তু যদি একটা ওই পাবলিকেশন থেকে যদি ভ্যাকসিন আসে, সেটা কিন্তু মানে তোমারও ক্ষতি করতে পারে, আমারও ক্ষতি করতে পারে। হ্যাঁ, কাজে এখানে কিন্তু দুটা মানে পাবলিকেশন একটা যে লেভেল, এই লেভেলের চেয়ে কিন্তু ড্রাগ ডিসকভারির লেভেল কিন্তু অন্য রকম হতে হবে, মানে খুব হাই। তো এইভাবে চিন্তা করলে আসলে মানে ওদের যে প্রিপ্রিন্ট যে আর্টিকেলটা, এর মান মানে এতটাই খারাপ যে মানে যে প্রিলিমিনারি কাজগুলো যেগুলো করা প্রয়োজন, সেই কাজগুলো হয়নি। তো কাজেই মানে ওই প্রিলিমিনারি কাজগুলো আবার মানে যে কোয়ালিটি দিয়ে করা দরকার, হিউম্যান মেডিসিন তৈরি করার জন্য মানে সব ক্ষেত্রে গাইডলাইন আছে, WHO গাইডলাইন আছে, FDA গাইডলাইন আছে, EMA গাইডলাইন আছে। এই গাইডলাইন গুলো ফলো না করলে হিউম্যান মেডিসিন আর হিউম্যান ভ্যাকসিন তৈরি করা যাবে না। তো এই যে গাইডলাইন গুলো, তো এই গাইডলাইন গুলো কিন্তু ওরা মানে ফলো করেই নেই। তো কাজেই যেমন ওরা যে কাজটা করেছে প্রথমে ইনভিট্রো মানে ল্যাবের মধ্যে কিছু সেল বেসড কাজ এবং মাউসের মধ্যে কিছু কাজ, কিন্তু এই যে একটা উদাহরণ যদি দিতে চাই, যে WHO গাইডলাইনে যে সংখ্যক মাউস নিয়ে কাজ করার কথা, তো ওই সংখ্যক মাউস কিন্তু ওরা নেয়নি। 100টা মাউস নেওয়ার কথা, ওরা নিয়েছে 30টা। কাজেই মানে যে ডাটাগুলো, এই ডাটাগুলো কিন্তু মানে কেউ অ্যাকসেপ্ট করবে না। আবার আরেকটা যেটা বলি, তুমি যেহেতু নিজের ডাক্তার, তো দেখবা মানে ওই মাংকির সাথে কিন্তু হিউম্যানের মিল আছে অনেক। হ্যাঁ, তো যখন ডোজিং করতে হবে, যেমন ভ্যাকসিনটা কোন ডোজে আমাদেরকে দিতে হবে, এটা কিন্তু আমরা সরাসরি ইঁদুর থেকে মানুষে আসতে পারি না। তো ইঁদুর থেকে আসতে হবে মাংকিতে, মাংকি থেকে তারপর হলো ডোজ ডিটেকশন, ডোজ ডিটারমিনেশন, তারপর হলো হিউম্যানে আসতে হবে। তো ওরা কিন্তু এখন পর্যন্ত কোনো মাংকি মডেলের কোনো এক্সপেরিমেন্টই করেনি। আর শুধুমাত্র
এবং হ্যাঁ, শুধুমাত্র তাই না, সরাসরি মানুষে ট্রায়াল করার কথা বলতে হবে। হ্যাঁ শুধুমাত্র তাই না, যেটা আরেকটা বড় জিনিস সেটা হলো যে মাঙ্কি মডেলে ওই দুটা জিনিস দেখতে হবে, একটা হলো সেফটি, একটা হলো এফিকেসি। এগুলো এফিকেসি আর মানে লং টার্ম টক্সিসিটি, শর্ট টার্ম টক্সিসিটি, এগুলো অনেক জটিল জিনিস। আবার এখন পর্যন্ত ওরা যে জিনিসটা করেনি সেটা রাইট। হলো যে সত্যিকারের যে কোভিড ভাইরাস, এই ভাইরাসটা ওই ভ্যাকসিন প্রোটেকশন দিতে পারে কিনা, তো ওরা কিন্তু এখনো ওটা টেস্টই করেনি। ওরা হলো একটা সিডো ভাইরাস, যেটা হলো ল্যাবের মধ্যে বানানো ভাইরাস। এই ভাইরাস এগেইনস্টে কিছু অ্যান্টিবডি রেসপন্স পেয়েছে, টি সেল রেসপন্স, আসলে টি সেল রেসপন্স বলাই যাবে না। তো কাজেই মানে মানে ওদেরকে আসলে আহ অনেক 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 দূর যেতে হবে। আর আসলে আসলে মানে বাংলাদেশে কিন্তু অনেক ওই সারা বিশ্বে ভালো ভালো ইমিউনোলজিস্ট, ভ্যাকসিনোলজিস্ট আছেন, যারা কিন্তু গ্লোব বায়োটেককে মানে তাদের অন্তর দিয়ে তাদেরকে হেল্প করতে প্রস্তুত। আসলে আহ, আসলে গ্লোব বায়োটেক এই সুযোগটা নেওয়া দরকার। আর বিশেষ করে যেটা বলবো যে গ্লোব বায়োটেক শুধুমাত্র বাংলাদেশের মধ্যে কাজ না করে অন্যান্য যে বায়োটেক ফার্মা কোম্পানি গুলো, তাদের ইন্টারন্যাশনাল তাদের সাথে কাজ করে, কোলাবোরেশন। রাইট। কোলাবোরেশন করে তাদের কাজকে এগিয়ে নিয়ে যাওয়া খুবই গুরুত্বপূর্ণ। কেননা এই মুহূর্তে যে রাইট। অবস্থা আছে, আপনি এই মুহূর্তে যে অবস্থা আছে সেটা আসলে কিছুই না। রাইট। আসলে এই বাস্তবতাগুলো আমাদেরকে বুঝতে হবে, এবং মানুষ খুব বেশি আবেগী হয়ে গেছিল এই একটা দেশীয় জিনিসের কারণে। বাট আমি রিসেন্ট নিউজ থেকে যেটা জানতে পারলাম, যে হচ্ছে যারা রেগুলেটরি অথরিটিজ রয়েছেন তারা এই বিষয়টা খুব ভালোভাবে পর্যবেক্ষণ করছেন এখন পর্যন্ত। তো দেখা যাক এই বিষয় কি দাঁড়ায়। আপনার কাছ থেকে আমরা পরবর্তীতে এই ধরনের ফিডব্যাক পাবো, কারণ যেখানে মানুষের লাইফ জড়িত সেখানে আসলে কথা বলাটা খুব বেশি ইম্পর্টেন্ট। আচ্ছা, যাই হোক, আমরা আর সিনোভ্যাকের বিষয়ে যাচ্ছি না। আমি এখন আসতে চাচ্ছি যে আহ, আপনি বললেন সুরক্ষার কথা, যে এই মানে যেই ভ্যাকসিন গুলো প্রমিসিং আছে, বিশেষ করে অক্সফোর্ড অথবা ফাইজারের যে ভ্যাকসিন অথবা মডার্নার ভ্যাকসিন, এই ভ্যাকসিন গুলো কি আসলে দীর্ঘমেয়াদী সুরক্ষা দিতে পারবে? তো এটা এটা কিন্তু মানে বা খুব একটা, দিলেও আহ, দিলেও প্রায় কতটা সময় পর্যন্ত সুরক্ষা দিতে পারবে আসলে? এটা কিন্তু মানে খুব একটা ইম্পর্টেন্ট কোয়েশ্চেন। এই যে যে প্রেস রিলিজ গুলো হচ্ছে, এরা কিন্তু শুধুমাত্র বলছে যে 90% প্রোটেকশন দিচ্ছে, 50% প্রোটেকশন দিচ্ছে, 30% পরে না। তো এটা কিন্তু আসলে একটা একটা মানে টু মি অ্যাজ অ্যান ইমিউনোলজিস্ট, যে পার্সেন্টেজ প্রোটেকশন, আমি যদি একটা অ্যানিমেলের মধ্যে কোনো কিছু, যে কোনো কিছু যদি মানে প্রোটিন ঢুকাই দিই, রেসপন্স পাওয়া কিন্তু অত জটিল না। হ্যাঁ, তারপর 2 দিন পরে যদি আমি টেস্ট করি, তাহলে কিন্তু বলতে পারবো যে 100% ইফেক্টিভ। মানে যে জিনিসটা সবচেয়ে আমাদেরকে বুঝতে হবে, এটা কত সময়ের প্রোটেকশন দেবে। হ্যাঁ, এখন পর্যন্ত কিন্তু কোনো কিছুই বলা হচ্ছে না। এটা যে কোনো ভ্যাকসিনের ক্ষেত্রেই হোক, সবগুলো ভ্যাকসিন কে কোন সময় কত সময় পর্যন্ত প্রোটেকশন দেবে, তা কিন্তু কোনো মানে মানে কেউ এখন পর্যন্ত বলে না। কি কারণে বলতে পারছে কোনো না? ভ্যাকসিন যেহেতু বলতে মানে পারছে না। জি। এই যে ফেজ 3 ট্রায়াল অনেক ভ্যাকসিনের শুরু হয়েছে মাত্র কয়েক মাস আগে। তো ফেজ 3 কিন্তু নর্মালি চলার কথা 2 বছর মিনিমাম। ওকে। তো তো এই যে 2 বছর সময়, তো আসলে মানে তখন কিন্তু দেখতে হবে, যেমন আমি অন্যভাবে একটু বলি, এই মুহূর্তে যারা প্রোটেক্টেড, মানে যারা অ্যান্টিবডি এবং টি সেল রেসপন্স দেখাচ্ছে, তারা 5 মাস পরে যে ওই অ্যান্টিবডি রেসপন্স এবং টি সেল রেসপন্স হারিয়ে যাবে না, তখন যে তারা আবার ইনফেক্টেড হবে না, মানে তার মানে যে এখনকার যে 90% কথা বলা হচ্ছে, 95% কথা বলা হচ্ছে, এটা কয়েক মাস পর, এটা মানে আমার বেশ সন্দেহ আছে যে যে এই যে 95% যে প্রোটেকশন কথা বলা হচ্ছে, এগুলো ঠিক থাকবে কিনা। তারপর আরো যে একটা বড় জিনিস, সেটা সেটা আমাকে বলতেই হবে, সেটা হলো যে কি ক্লিনিক্যাল ট্রায়াল গুলো করা হয় হলো একটা মানে সবকিছু হলো স্ট্যান্ডার্ডাইজ প্রসিডিউর, মানে এখান থেকে যে নাম্বারটা পাওয়া যায় এটা হলো মানে বেস্ট নাম্বার। কিন্তু রিয়েল লাইফ যখন ভ্যাকসিন দেওয়া হবে সারা বিশ্বে, তখন কিন্তু যে সিচুয়েশন, এই সিচুয়েশন গুলো কিন্তু ওই টপ সিচুয়েশন না, তখন কিন্তু সাবস্ট্যান্ডার্ড সিচুয়েশন আছে, মাঝখানে সিচুয়েশন আছে। হ্যাঁ, কাজেই মানে এই যে রিয়েল লাইফে মানে
এই 90% প্রোটেকশন কমে কতটুকুতে আসবে এটা কিন্তু আমাদের বুঝতে হবে। তো কাজেই রাইট। মানে আর যেটা বড় জিনিস এই মুহূর্তে যেটা হচ্ছে যে এই যে শুধুমাত্র প্রেস রিলিজ, এই প্রেস হুম, রিলিজ হুম। থেকে মানে এই আমরা যারা সায়েন্টিস্ট আসলে কোনো মন্তব্য না করাটাই সমীচীন না বলে আমি করে। মনে করি। রাইট। আচ্ছা, তাইলে আসলে আমরা যেটা বুঝতে পারছি যে দীর্ঘমেয়াদী প্রোটেকশন দিবে কি দিবে না সেই বিষয়ে এখনো ধোঁয়াশা রয়েছে ভ্যাকসিন গুলোর বিষয়ে। আচ্ছা, আমি এইবার হচ্ছে আপনার কাছে যেটা জানতে চাই যে এই যে প্রেস রিলিজ গুলো দেওয়া হচ্ছে ফাইজার 90% কার্যকর বা হচ্ছে অক্সফোর্ড 70% কার্যকর, এই জিনিসগুলো আসলে কি মিন করে ফার্স্ট অফ অল, দেন হচ্ছে যে এই সব দিক বিবেচনায় যে আমাদের গভর্নমেন্ট বিভিন্ন জায়গায় যোগাযোগ করছে ভ্যাকসিন যাতে সময় মতো দেশে পৌঁছতে পারে, তো সব দিক বিবেচনায় কোন ভ্যাকসিনটা আপনার চোখে বাংলাদেশের জন্য বা বাংলাদেশের ইনফ্রাস্ট্রাকচার বিবেচনায় ভালো হবে, সেই বিষয়ে আপনার কাছে জানতে চাচ্ছি ডক্টর রেজাউল করিম। হ্যাঁ, এটা খুব ইম্পর্টেন্ট একটা প্রশ্ন। তো তো আমি তাহলে দ্বিতীয়টা দিয়ে শুরু করি, যেহেতু এই যে এটা বাংলাদেশের সাথে খুব জড়িত বা মানে বাংলাদেশের মানুষের জীবনের সাথে জড়িত। হুম, হুম। তো এই যে এমআরএনএ ভ্যাকসিন যেটা ফাইজারের ভ্যাকসিন, এর কার্যকারিতা 95%। আমি চাই যে 95% থাক, কিন্তু আমি জানি না এটা থাকবে কিনা, সন্দেহ। ওকে। তো ওই ওকে। বর্ণনার ক্ষেত্রে একই। তো কিন্তু ওই ফাইজারের ভ্যাকসিনটা এটা কিন্তু এই যে তুমি যেটা আগে বলছিলে যে যে কোল্ড চেইন, এটা হুম, রাখতে হুম। হবে হলো -60 to -70 ডিগ্রিতে। তো রাইট। ওই ইনফ্রাস্ট্রাকচার কিন্তু বাংলাদেশে নাই। তো কাজেই মানে এটা আমরা এই মুহূর্তে ভুলে যেতে পারি। তারপর হুম, হুম। মডার্নার যে ভ্যাকসিনটা আছে, তো এটা হলো -20-তে, তারপর হলো ১ মাসের মতো ওই 4 to 8 ডিগ্রিতে রাখা যাবে। তো এটা এটা নিয়ে বাংলাদেশের জন্য নিয়ে আসা যাবে। কিন্তু সমস্যা এখানে যে এই ভ্যাকসিনটা কিন্তু এক্সপেন্সিভ। এটা যে ২ টা ডোজে পে করতে হবে $৬০ থেকে $৭০। আচ্ছা, আচ্ছা। কাজেই এবং বায়োনটেকের যে ভ্যাকসিনটা, ফাইজারের ভ্যাকসিনটা এটা হলো $40 মতো। তো আবার যেটা ইনঅ্যাক্টিভেটেড ভ্যাকসিন, তো আমি ইমিউনোলজিস্ট হিসেবে ইনঅ্যাক্টিভেটেড ভ্যাকসিন নিব না। কি কারণে নিব না সেটা তো বারবার বললাম যে হুম, হুম। এই বললেন। এর জি। যে যে একটা জিনিস যেটা বলতে হবে সেটা হলো কি মানে এই যে সেফটির ক্ষেত্রে ইনঅ্যাক্টিভেটেড ভ্যাকসিন গুলো কিন্তু মানে অত বেশি ভালো না। কেননা যে যে আহ, এই টার্গেটেড অ্যান্টিবডি রেসপন্স প্রয়োজন। মানে হুম, হুম, হুম। যে রাইট। স্পাইক প্রোটিনকে উদ্দেশ্য করেই শুধুমাত্র অ্যান্টিবডি তৈরি করা প্রয়োজন। কিন্তু আমরা যখন পুরো ভাইরাসটা দিব শরীরের মধ্যে, তখন কিন্তু স্পাইক প্রোটিন ছাড়াও অন্য প্রোটিন থাকে, সেগুলোর রাইট। এগেনস্টই কিন্তু অ্যান্টিবডি তৈরি হবে। এবং ওই অ্যান্টিবডি গুলো কিন্তু মানে যেগুলো নন স্পেসিফিক অ্যান্টিবডি, সেগুলো কি করে যে যে আমাদের শরীরের মধ্যে যে H2 রিসেপ্টর, যেটা হলো ওই কোভিড ভাইরাসকে কোষের মধ্যে প্রবেশে সহায়তা করে, হুম, কিছু হুম। কিছু ক্ষেত্রে দেখা যায় কি যে H2 রিসেপ্টর নাই একটা সেলের মধ্যে, তো কিন্তু ওই যে নন স্পেসিফিক যে অ্যান্টিবডি গুলো আছে, ওই অ্যান্টিবডি গুলো দিয়ে যে নর্মালি কোভিড ভাইরাস যে কোষটাকে আক্রান্ত করতে পারবে না, ওই নন স্পেসিফিক অ্যান্টিবডির জন্য কি হয়, ওই যে আহ, যে যে কোষটা নর্মালি সুরক্ষা পাবে, ওই কোষকেও আক্রান্ত করতে পারে। রাইট। যেটাকে যেটাকে ইমিউনোলজির ভাষায় বলে অ্যান্টিবডি ডিপেন্ডেন্ট এনহ্যান্সমেন্ট। মানে এটা একটা সাংঘাতিক একটা সাইড ইফেক্ট। হ্যাঁ, তো কাজেই এই ইনঅ্যাক্টিভেটেড ভ্যাকসিন গুলোর ক্ষেত্রে কিন্তু এই একটা জটিলতাও থেকে যায়। তারপর কার্যকারিতাও শর্ট। হ্যাঁ, কার্যকারিতাও শর্ট। তো ইনঅ্যাক্টিভেটেড ভ্যাকসিন এবং আরেকটা জিনিস বলতে হয় সেটা হলো যে যেমন আমি দেখলাম আহ, এর দামও কিন্তু প্রায় 40-50 ইউরো রাখবে ওরা, যে ওই সিনোভ্যাকের ভ্যাকসিন গুলো। তো কাজে হুম, এগুলো হুম। বেশ এক্সপেন্সিভ হবে। তো কাজে আর যে ভ্যাকসিন গুলো থাকে সেগুলো হলো অ্যাডেনোভাইরাসের ভ্যাকসিন গুলো এবং প্রোটিন সাবিনিট ভ্যাকসিন। তো এই দুটোই হলো এস্টাবলিশ টেকনিক। হ্যাঁ, হুম, হুম। তো অ্যাডেনোভাইরাস দিয়ে এই যে অক্সফোর্ড যে ভ্যাকসিন যেটা বলছে সেটা কিন্তু ওরা দাম রাখবে ৩-৪ ইউরো ইভেন ইউতে। তারপর এটা হলো 2 থেকে 8 ডিগ্রিতে ট্রান্সপোর্ট করা যাবে। তারপর জনসন ইয়ানসেনের ভ্যাকসিনটা সেটা হলো ওরা রাখবে $10 মতো।
এটা হলো 2 থেকে 8 ডিগ্রিতে রাখা যাবে। তো রাশিয়ান যে স্পুটনিক ভ্যাকসিন আছে, তো ওদের আসলে দেখতে হবে যে মানে ফেজ 3 ট্রায়ালে যে ডাটা সবারই দেখতে হবে যে কতটুকু ভালো। এরাও $10 মতো রাখবে। তারপর ক্যানসিনো যেটা চাইনিজ ভ্যাকসিন কোম্পানি আছে, চাইনিজ এটার ব্যাপারে মানে আসলে আরেকটা কথা আমাকে বলতে হচ্ছে যে আমি কিন্তু চায়নার বিপক্ষে না, কিন্তু আমি এই সায়েন্স যে এই যে ক্যানসিনো যে ভ্যাকসিনটা যে প্ল্যাটফর্ম দিয়ে করা, এই প্ল্যাটফর্মে আমাদের শরীরের মধ্যে কিন্তু অলরেডি অ্যান্টিবডি আছেই। তা কাজে যখন ভ্যাকসিনটা আসবে, ভ্যাকসিনটা দেওয়ার পর যে কার্যকারিতা করার জন্য যে সময় প্রয়োজন, ওই সময়ের আগেই কিন্তু আমাদের শরীর ওই ভ্যাকসিনটাকে মেরে ফেলবে। কাজেই ক্যানসিনোর একটু প্রবলেমেটিক, কিন্তু ওই যে অক্সফোর্ড ইয়ানসেন রাশিয়ার ভ্যাকসিন, এগুলো বাংলাদেশের জন্য বেশ ভালো হবে। আর একটা যেটা সেটা হলো যে নোভাভ্যাক্সের যে প্রোটিন সাবইউনিট ভ্যাকসিন, ওদের যে হিউম্যান ট্রায়ালের ডাটা এখন পর্যন্ত বেশ স্ট্রং ডাটা। এখনো ওরা ওই ওদের কিন্তু কোনো প্রেস রিলিজ দেয়নি ওদের ফেজ 3 এর অবস্থা কি। এটার কিন্তু $3 করে দাম পড়বে, এবং এটা হলো নরমালি 2 থেকে 8 ডিগ্রিতে ট্রান্সপোর্ট করা যাবে। কাজে এই ভ্যাকসিন গুলো যেমন বাংলাদেশের জন্য ভালো হবে। বিশেষ করে আমাকে যেটা বলতেই হবে যে দেখতে হবে যে কোন ভ্যাকসিন টেকনোলজি গুলো অলরেডি এস্টাবলিশড, রাইট। এবং হচ্ছে বাংলাদেশের ক্ষেত্রে দামের ক্ষেত্রেও নজর রাখতে হবে আসলে। তাহলে আপনার কথা থেকে যেটা বুঝলাম যে অক্সফোর্ড, এরপর জনসন, এরপর ক্যানসিনো, হচ্ছে হ্যাঁ ক্যানসিনো আমি বলবো না, ক্যানসিনোর সমস্যা আছে। আচ্ছা ক্যান্সারের সমস্যা আছে। আরেকটা হচ্ছে যেটা নোভাভ্যাক্স। তো মোটামুটি এই 4টা ভ্যাকসিনের উপর আমরা নজর রাখতে পারি বাংলাদেশের যারা আছি। আচ্ছা, আমি এবার আমি তোমাকে মানে যেহেতু মানে হয়তো মানে পুরোটা হয়ে গেল না, আবার যে এমআরএনএ ভ্যাকসিন গুলো যেগুলো আছে, যেমন এই যে যেটা বললাম যে কিউরভ্যাক কিন্তু চেষ্টা করছে ওরা ওদের ভ্যাকসিনটা যাতে 2 to 8 ডিগ্রিতে প্রিজার্ভ করা যায়। এটা যদি সম্ভব হয় এবং এটা যদি সস্তা হয় এবং এটা যদি ইফেক্টিভিটি ভালো হয়, তাহলে তো মানে সমস্যা হওয়ার কথা নয় দেশে। ওকে, এখন যে জিনিসটা আমি আসলে বলতে চাচ্ছি যে আমরা বাংলাদেশের ভ্যাকসিন ডেভেলপমেন্ট নিয়ে কথা বললাম যারা করতে চাচ্ছে। তো আমি আসলে ভবিষ্যৎ পার্সপেক্টিভ এবং বর্তমান সবকিছু মিলিয়ে আসলে আপনার কাছে জানতে চাই যে বাংলাদেশে ভ্যাকসিন ডেভেলপ করার মতো যে ইনফ্রাস্ট্রাকচার দরকার সাইন্টিফিক্যালি, সেটা আপনার জানা মতে কি এখনো সম্ভব বা এগুলো এস্টাবলিশড আছে বাংলাদেশে? খুব সহজ কথায় নাই, এই মুহূর্তে নাই, কিন্তু আসলে আমাদেরকে মানে ইন্ডিয়ার দিকে দেখতে হবে। ইন্ডিয়া কিন্তু মানে ওই WHO কাজ করার সূত্রে ইন্ডিয়ার ওই বায়োটেক কোম্পানির সাথে আমার কাজ করার সুযোগ হয়েছে। আচ্ছা, ওরা কিন্তু প্রথম যে জিনিসটা করলো সেটা হলো ওই যে বায়োসিমিলার একটা কপি বায়োলজিক ড্রাগ। প্রথমে হলো ওরা কিন্তু এটা তৈরি করলো, এবং তৈরি করার পর এরা কিন্তু FDA অ্যাপ্রুভালও পেয়েছে অনেকগুলো, 2-1টা কোম্পানি, ইন্ডিয়ান বায়োটেক কোম্পানি। তো তারপর কিন্তু মানে এই বায়োসিমিলার ড্রাগ বানানো কিন্তু খুবই টাফ। তো আসলে মানে আমি যেটা বলবো, আমাদের দেশের যে কোম্পানিগুলো প্রথমে হলো এই যে বায়োসিমিলার ড্রাগ গুলো তৈরি করার পর তারপর কিন্তু মানে তাদের যে দক্ষতা চলে আসবে, তখন কিন্তু ওই দক্ষতা ইউজ করে পরবর্তীতে যে এই যে নতুন ভ্যাকসিন, তারপর হলো নতুন বায়োলজিক্স, নতুন অ্যান্টিবডি যে থেরাপি, এগুলো আমাদের কিন্তু মানে দেশের লোকের কিন্তু সামর্থ্য আছে, মানে আমরা সম্ভব। তো কাজে আসলে মানে আমি যেটা বলতে চাচ্ছি, আমাদের সরকারকেও এ ব্যাপারে মানে অ্যাক্টিভ হতে হবে, যে পার্শ্ববর্তী দেশ ইন্ডিয়া থেকে আমাদেরকে শিক্ষা নিতে হবে। ইন্ডিয়া কিন্তু এই যে বায়োসিমিলার, এখান থেকে কিন্তু বিলিয়ন 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 ডলার আয় করবে, যেহেতু এগুলো ওই অনেক কম দামে পাওয়া যাবে ইউরোপিয়ান আমেরিকান যে কোম্পানিগুলো চেয়ে। কাজেই আমার মনে হয় যে বায়োসিমিলার যে মার্কেট, ইন্ডিয়া মানে সারা বিশ্বে খুব তাড়াতাড়ি দখল করে নিচ্ছে। তো কাজেই আমাদের আসলে আর বসে থাকলে হবে না,
মানে আমাদের যে কোম্পানিগুলো আছে তাদেরকেও এগিয়ে আসতে হবে। এক্ষেত্রে বাংলাদেশের যে সরকার তাদেরকে মানে পুরো সাপোর্ট দেওয়া প্রয়োজন। ওকে, ওকে। আমি খুব ছোট্ট করে আপনার কাছে জানতে চাচ্ছি যে যে কোভিড ভ্যাকসিন গুলো ক্যান্ডিডেট রয়েছে এগুলো বয়স্কদের ক্ষেত্রে বা যারা এল্ডারলি রয়েছেন আমাদের তাদেরকে কেমন সুরক্ষা দিবে? হ্যাঁ, এটা আসলে একটা মানে খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। যেহেতু মানে তুমি নিজেও দেখছো যে তোমার হাসপাতালে যে হুম, ওই বৃদ্ধ লোক যাদের মধ্যে আহ, ওই বিভিন্ন ডিজিজ আছে তারাই কিন্তু বেশি মারা যাচ্ছেন। রাইট। তো কিন্তু ওই ভ্যাকসিনের যে ইমিউনোলজি, মানে ভ্যাকসিন দিলে কি হয়, আমাদের শরীরের যে ইমিউন সিস্টেমকে অ্যাক্টিভেট করতে হবে। হুম, হুম, কিন্তু হুম, বৃদ্ধ লোকদের মধ্যে এই যে ইমিউন সিস্টেম যেটা, সেটা কিন্তু মানে যাদের কম বয়স তাদের হুম, হুম, চেয়ে অত বেশি অ্যাক্টিভ না। কাজেই রাইট। ওই ভ্যাকসিন দিয়ে ইমিউন সিস্টেমটাকে বুস্ট করা বৃদ্ধ লোকদের মানে জটিল হয়ে যায়। যেমন রাইট। যদি ইনফ্লুয়েঞ্জা ভ্যাকসিনের কথাই বলা যায়, এটা কিন্তু 30 থেকে 50% অ্যাক্টিভ বৃদ্ধদের মধ্যে। হুম, হুম, মানে এটা অনেক কম। তো এই যে এখন যে ভ্যাকসিন গুলো কোভিড এর ভ্যাকসিন গুলো যেগুলো টেস্ট করা হচ্ছে, হুম, যেমন হুম, মডার্না ভ্যাকসিন কিন্তু ওরা ওই যারা এইজড তাদের মধ্যে টেস্ট করে বলছে যে মানে ওই যারা বৃদ্ধ লোক তাদের মধ্যে ইমিউন রেসপন্স দিতে পারে। তারপর আচ্ছা। ফাইজারটাও বলছে, তারপর অক্সফোর্ডও বলছে। হুম, হুম, কিন্তু কিন্তু এখানে একটা মানে যে জিনিসটা আমাকে বলতে হবে সেটা হলো কি, যে মানে কত সময়ের জন্য প্রোটেকশন দিতে পারে এটা রাইট। কিন্তু কেউ বলছে না। এটা একটা বড় প্রশ্ন, জি। হ্যাঁ, এটা কিন্তু এখনো কেউ আহ, বলছে না। তো কাজেই হুম, মানে আহ, মানে আমি চাই যে অবশ্যই যেহেতু মানে ভ্যাকসিন গুলো বৃদ্ধদেরকে প্রোটেকশন দিক, কিন্তু হুম, হুম। মানে এই মুহূর্তে যে ডাটা, সেই ডাটা ল্যাকিংস এই প্রশ্নের উত্তর দেওয়ার জন্য। ওকে, তাহলে আসলে মানে খুব বেশি নিশ্চিন্ত হওয়ার সুযোগ কম যে আমাদের যেসব হেলথ মেজার্স রয়েছে সেগুলোর মানে প্রয়োজনীয়তা পরেও থাকবে। আচ্ছা, যাই হোক। আহ আমি এইবার হচ্ছে একটা বেশ গুরুত্বপূর্ণ একটা টপিক আপনার সামনে রাখতে চাই, সেটা হচ্ছে যে আপনি থেরাপিউটিক্স নিয়েও কাজ করেন ভ্যাকসিনের পাশাপাশি। আমরা আজকের টপিকের উপর একটু থেরাপিউটিক্স নিয়ে আলোচনা করতে চাই যে কোভিড এর আহ, বিভিন্ন নোভেল অ্যান্টিভাইরাল ড্রাগ ইন্ট্রোডিউস করা হয়েছে বা আহ, পুরোনো ড্রাগকে রিইন্ট্রোডিউস করা হয়েছে এর কাজে। সো এগুলোর কার্যকারিতা নিয়ে আপনি কি বলবেন, বিশেষ করে রেমডেসিভির, টসিলিজুমাব, এই যে ড্রাগস গুলো আছে বাংলাদেশে খুব বেশি ব্যবহৃত হচ্ছে বর্তমানে, এগুলোর এফিকেসি নিয়ে আপনার অভিমত কি? এবং আমি যতটুকু জানি যে এর ফলাফল খুব বেশি আশাব্যঞ্জক নয়। হ্যাঁ, আসলে মানে আহ, এটা খুবই একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন। তো আমি একটু সময় নিয়ে বলতে চাই এই ওকে, যেহেতু জি। গুরুত্বপূর্ণ এটা। তো আমাদেরকে দুটো জিনিস দেখতে হবে। আমরা যারা মানে ডাক্তার, আমরা কিন্তু জানি যে ডাক্তাররা সাংঘাতিক ব্যস্ত। হ্যাঁ, আসলে হুম, তাদেরকে দোষ দিলেই হবে না যে তারা কেন সাইন্টিফিক আর্টিকেল পড়বে না, এটা সম্ভব না। মানে তারা হুম, রাইট। সাংঘাতিক ব্যস্ত। হ্যাঁ, তো উম, এইসব দেশেও দেখা যাচ্ছে কি যে ট্রায়াল গুলো হচ্ছে, বিভিন্ন ক্লিনিক্যাল ট্রায়াল গুলো, আমি দেখতে পাচ্ছি যে এইসব দেশেও কিন্তু মানে ভুল হয়ে যাচ্ছে। হ্যাঁ, হুম, হুম, কোথায় ভুল হচ্ছে, যে আমি যদি ওই আহ, যে এই কোভিডের যে ইনফেকশন, যখন ভাইরাসটা আসলো, ভাইরাসটা আসা থেকে শেষ পর্যন্ত যখন রোগী সুস্থ হবেন অথবা রোগী মারা যাবেন, এটা হুম, যদি হুম, দুটো ভাগে ভাগ করি তাহলে হয়তো মানে বলতে সুবিধা হবে। তো প্রথম যখন ভাইরাসটা আমাদের শরীরের মধ্যে ঢুকলো, ঢোকার পর সেই সময় যে জিনিসটা প্রয়োজন, মানে ভাইরাসটাকে ব্লক করে দেয়া। হ্যাঁ, ওই ভাইরাসটাকে ব্লক করার জন্য ওই যে রেমডেসিভির ওই ইএমএ এফডিএ থেকে অ্যাপ্রুভাল পেয়েছে। আসলে মানে এটা একটা ব্যাড সাইন্স আমাকে বলতেই হয়। মানে কেননা ইএমএ এবং এফডিএ যে অ্যাপ্রুভালটা দিয়েছে সেখানে কি বলা আছে যে যারা হলো ওই প্লাসিবো পাওয়া, যাদেরকে ভ্যাকসিনটা দেওয়া হয়নি, যাদেরকে রেমডেসিভির দেওয়া হয়নি, ড্রাগটা দেওয়া হয়নি, জি। ড্রাগটা দেওয়া হয়নি, তারা হলো ওই 14 দিন পর হাসপাতাল থেকে চলে যান। আর হলো যাদেরকে রেমডেসিভির দেওয়া হয় তারা হলো 11 দিন। 11 দিন, রাইট। 12, 13, 14, 3-4 দিনের পার্থক্য। তো হুম, এবং রেমডেসিভির কিন্তু একটা খুব এক্সপেন্সিভ ড্রাগ। এক্সপেন্সিভ ড্রাগ, রাইট। হ্যাঁ,
কাজেই এবং আরেকটা জিনিস যেটা মনে রাখতে হবে, তো এইসব অ্যান্টিভাইরালের কিন্তু সাইড ইফেক্ট অনেক। আর বিশেষ করে যখন কেউ ওই কোভিড রোগী মানে ওরকম একটা ওই ব্যাড হেলথ সিচুয়েশনে থাকেন, মানে আসলে মানে পুরোপুরি কার্যশীল না হয়ে মানে এই ধরনের থেরাপি দেয়া আসলে বিশেষ করে মানে আমি বেশ মানে এখনো বলবো এফডিএ এবং ইএমএ যে কাজটা করেছে এটা ব্যাড সায়েন্স। রাইট, তো এগুলো নিয়ে আসলে কথা হচ্ছে, আসলে বেশ সমালোচনা এখন হচ্ছে। জি। কিন্তু মানে আহ, আমি যেটা বলতে চাচ্ছি, রিসেন্টলি এই যে ডাব্লিউএইচও ওদের যে আহ, একটা ট্রায়াল, আমি নামটা সলিডিটারি ট্রায়াল, এখানে কিন্তু 30টা দেশের মধ্যে মানে প্রায় 12,000 লোকের মধ্যে এই যে রেমডেসিভির, তারপরে হলো হাইড্রোক্সিক্লোরোকুইন এবং কয়েকটা কম্বিনেশন, এগুলো এগুলো দেখে কিন্তু ডাব্লিউএইচও কিন্তু বলছে যে আসলে এগুলোর যে হুম হুম। কার্যকারিতা যদি থাকে খুবই সামান্য, ওরা বলছে যে আসলে নাই বললেই চলে। তো আমি আরো একটা জিনিস বলতে চাচ্ছি যে এই যে রেমডেসিভির যদি দিতেই হয়, তখন কিন্তু মানে দিতে হবে যখন যে ইনিশিয়াল ফেজে যখন ভাইরাসটা আসতো ওই সময়। আর এই যে রেমডেসিভির ইএমএ এবং এফডিএ অ্যাপ্রুভাল দিল, সেখানে কিন্তু বলা আছে ক্লিয়ারলি যে একটা পেশেন্ট যখন ওই মেকানিক্যাল ভেন্টিলেশন প্রয়োজন হবে, ওই অবস্থায় কিন্তু রেমডেসিভির কাজ করে না। ওকে, দ্যাটস কাজেই ইম্পর্টেন্ট পয়েন্ট। হুম আমরা হুম যারা হুম। ডাক্তার তাদেরকে বুঝতে হবে একটা পেশেন্ট যখন আসলো হুম মানে হুম। তো পেশেন্টকে যদি ওই মেকানিক্যাল ভেন্টিলেশনে নিয়ে যাওয়া হয়, ওই মুহূর্তে রেমডেসিভির দিয়ে কোনো লাভ নেই, বরং আরো ক্ষতি। রাইট। এটা এই মেসেজটা আসলে আমাদের ক্লিনিশিয়ানদের কাছে কেন পৌঁছাচ্ছে না এখন? তো আসলে মানে আমি যেটা বলবো যে মানে সমস্যা যেটা, সেটা হলো যে আমরা এই মুহূর্তে ভাবছি কি মানে এই এফডিএ বলেছে রেমডেসিভির, কিন্তু কোন মুহূর্তে রেমডেসিভির দিতে হবে এটা কিন্তু এফডিএও বলে দিয়েছে, হ্যাঁ, রাইট। যে যারা মেকানিক্যাল ভেন্টিলেশনে থাকবে তাদেরকে হুম দিয়ে হুম লাভ নাই। কিন্তু মানে আমরা তো মানে আমরা যারা ডাক্তার সায়েন্টিস্ট, আমাদের কিন্তু সময় অনেক কম। তো হুম কাজেই হুম। মানে এই যে মানে মানে আমাদের যে ইয়ে যে সায়েন্টিফিক যে জার্নাল গুলো আসলে মানে আমাদের কিন্তু একটা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখা দরকার ছিল, যে ডাক্তারদেরকে এক্স্যাক্টলি সায়েন্টিস্টদের এক্স্যাক্টলি বলে দেয়া কোন সময় রেমডেসিভির দিতে হবে, কোন সময় রেমডেসিভির দিয়ে কাজ হবে না। হ্যাঁ, হুম হুম। তারপর আরেকটা প্রশ্ন, আরেকটা ক্ষেত্রে যেটা আসতে চাচ্ছি, যখন এই যে ভাইরাসটা যখন আহ আহ, আমাদের শরীরের মধ্যে বাসা বেঁধে ফেললো, কোভিড ভাইরাস, রাইট। তারপর দ্বিতীয় পর্যায়ে এসে শুরু হয়ে যায় কি মানে এই যে যে সাইটোকাইন ঝড়, মানে ইমিউন রাইট। সিস্টেম এরকম অ্যাক্টিভ হয়ে যায়, হাইপার অ্যাক্টিভ। তখন ইমিউন সিস্টেমেই কিন্তু মানে হাইপার অ্যাক্টিভিটি কিন্তু পেশেন্টদেরকে মেরে ফেলে। রাইট। রাইট। তো কাজেই মানে ওই সময় মানে এটা কিন্তু আবার প্রথম দেয়া যাবে না, যে ড্রাগ হুম গুলো হুম হুম। যখন ভাইরাস আসলো ওই সময় কিন্তু মানে যদি ইমিউন সিস্টেমকে আমরা সাপ্রেস করি, তখন কিন্তু ভাইরাস আরো খুশি হয়ে আরো মানে ভাইরাস কিন্তু গ্রো করা শুরু করে দেবে, হ্যাঁ। কাজেই সাবধান, যে যখন ইনিশিয়াল ফেজে কিন্তু কোনো ওই ইমিউনো সাপ্রেসিভ যে ড্রাগ, যেমন রাইট। টোসিলিজুমাব বলো অথবা হুম হুম হুম। গ্লুকোকর্টিকয়েড গুলো বলো, হুম এগুলো হুম। কিন্তু দেয়া যাবে না ইনিশিয়াল স্টেজে, রাইট। ইনিশিয়াল স্টেজে। কিন্তু হুম। যখন ওই যে সাইটোকাইন ঝড় শুরু হয়ে গেল, এই সাইটোকাইন ঝড় থামানোর যে পর্যায়ে এসে তখন কিন্তু ওই যে ইমিউন সিস্টেম ইনহিবিটর ড্রাগ সেগুলো রাইট। দিতে হবে। তো আমি এই একটু বলি নেই এখানে যে মানে আমি নিজেও এত আশ্চর্য হয়ে গেলাম যে হুম হুম। এই বড় বড় সায়েন্টিফিক জার্নাল গুলোতে এরাও কিন্তু এখনো যে ক্লিনিক্যাল ট্রায়াল গুলো চালাচ্ছে, মানে কিছু কিছু পেশেন্টকে, যেমন এই যে আইল-6 একটা হলো সাইটোকাইন, যে সাইটোকাইন দিয়ে সাইটোকাইন ঝড় হতে পারে, এই হুম হুম। সাইটোকাইন ঝড়টা থামানোর জন্য যে একটা অ্যান্টিবডি আছে সেটার নাম হলো টোসিলিজুমাব। এটা রাইট। হলো যে সাইটোকাইন একটা জ্বরের সাইটোকাইন থামানোর জন্য কাজ করতে পারে। তো এইটা দিতে হবে হলো যখন সাইটোকাইন ঝড় শুরু হয়ে যাবে।
আমি দেখলাম অনেক ক্লিনিক্যাল ট্রায়ালে যখন পেশেন্ট আসলো, আসার সাথে সাথে তাদেরকে ওই টসিলিজুমাব দেওয়া হচ্ছে। এটা কিন্তু মানে তাদেরকে আসলে ভালো করাচ্ছে, আসলে তাদেরকে আরো ক্ষতি করা হচ্ছে। রাইট। কাজেই আসলে মানে আমি অন্যভাবে একটু সংক্ষেপে বলতে চাচ্ছি, সেটা হলো যে তখন ইনিশিয়াল ফেজে যদি অ্যান্টিভাইরাল, আসলে অ্যান্টিভাইরাল নিয়ে অনেক বড় সন্দেহ। তো WHO যে ট্রায়াল, এটা কিন্তু বলে দিচ্ছে যে অ্যান্টিভাইরাল কাজ করে না। কাজেই বিশেষ করে এক্সপেন্সিভ যেগুলো এবং অ্যাডভার্স ইফেক্ট, সাইড ইফেক্ট গুলো আছে, অ্যান্টিভাইরাল থেকে আমার মনে হয় এই মুহূর্তে মানে WHO সরে আসবে। কিন্তু পরবর্তীতে এসে যে ইমিউন সিস্টেম সাপ্রেশন, এটা করতে হবে, ইনিশিয়াল ফেজে করা যাবে না। রাইট, রাইট। ডক্টর রেজাউল করিম, আমরা আসলে এই আলোচনাটা খুব বেশি গুরুত্বপূর্ণ এবং এই বিস্তারিত বিষয়গুলো আমি আপনার কাছে অনুরোধ করব পার্সোনালি যে এই বিষয়ে আপনার একটু লেখালেখি করা হয়তো প্রয়োজন, যে ড্রাগের সময়ের ব্যাপারে বা কখন কোন ড্রাগকে প্রয়োগ করা প্রয়োজন এবং না করলে অন্য সময় করলে কি ধরনের সাইড ইফেক্টের কারণে কি প্রবলেম হতে পারে, এই বিষয়গুলো নিয়ে আপনি যদি লিখেন একটু, তাহলে হয়তো একটা সচেতনতা তৈরি হতে পারে আমাদের দেশে। আমরা অনেকটা শেষ পর্যায়ে চলে এসেছি। আমি জাস্ট লাস্টের দিকে হচ্ছে জাস্ট একটা জিনিস জানতে চাই যে থেরাপিউটিক ইন্ডাস্ট্রি বাংলাদেশে যেসব যারা এই ফিল্ডে ক্যারিয়ার বিল্ড আপ করতে চান, তাদের উদ্দেশ্য করে যদি আপনি কিছু বলতেন, এখানকার সম্ভাবনা, চ্যালেঞ্জ এই বিষয়ে। যারা ইয়াং লোক তাদের উদ্দেশ্যে না? রাইট, ইয়াং সায়েন্টিস্ট যারা আছে, যারা থেরাপিউটিক ইন্ডাস্ট্রিতে ক্যারিয়ার করতে চায়। হ্যাঁ, আমি আমি মানে নিজে ইমিউনোলজিস্ট, মানে আমি সবাইকে বলবো যাদের ইমিউনোলজিতে ইন্টারেস্ট আছে, এটা আসলে একটা খুব মজার একটা জিনিস। মানে এই যে অ্যান্টিবডি যে থেরাপি, এটা কিন্তু মানে যদি কাজ করে এগুলো কিন্তু মানে খুবই ভালো কার্যকরী। তো মানে এর যে মানে অ্যান্টিবডি থেরাপির যে আরো কতদূর যাবে, তো প্রথমে আমরা দেখলাম যে শুধুমাত্র ওই একটা অ্যান্টিবডি একটা ওই অ্যান্টিজেনকে টার্গেট করতে পারে। এখন কিন্তু হচ্ছে বাইস্পেসিফিক অ্যান্টিবডি, মাল্টি স্পেসিফিক অ্যান্টিবডি। তো আসলে মানে ওই বিশেষ করে বায়োথেরাপিউটিক্স, যেটা এখন কিন্তু অনেক যে এখানকার যে বড় বড় ফার্মাগুলো এই যে স্মল মলিকুল থেরাপিউটিক্স থেকে কিন্তু বায়োথেরাপিউটিক্স দিকে চলে আসছে, কেননা বায়োথেরাপিউটিক্স সত্যিকারেরই মানে এফেক্টিভিটি শো করছে এবং এদের সাইড ইফেক্টও কম। তো অনেক কিছু আবিষ্কার এখনো হয়নি, তো অনেক প্রয়োজন। তো আপনারা যারা ইয়াং সায়েন্টিস্ট আছেন দেশে, মানে সবাই চেষ্টা করেন, রাইট, এখনো একদিন এক্সপ্লোর করার সবাই অনেক সুযোগ রয়েছে। রাইট, অনেক সুযোগ, অনেক অনেক। রাইট। ডক্টর রেজাউল করিম, আমরা একদম শেষ পর্যায়ে চলে এসেছি। আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনি এই টাইম জোনে এত পার্থক্য থাকা সত্ত্বেও আমাদেরকে সময় দিয়েছেন এবং খুব গুরুত্বপূর্ণ কিছু কথা আপনার থেকে আমরা জানতে পারলাম। আমি এবং আশা করব পরবর্তীতে থেরাপিউটিক দিক নিয়ে আপনি যাতে সচেতনতা তৈরি হয়, সেজন্য আপনি যদি কিছু লিখতে পারেন, সেটা আমাদের ক্লিনিশিয়ানদের জন্য বেশ উপকার বয়ে আনতে পারে। যাই হোক, বিদায় নিচ্ছি আজকে। আপনাকে অসংখ্য ধন্যবাদ ডক্টর রেজাউল করিম। হ্যাঁ, আহসান, তোমাকে ধন্যবাদ, বিয়ারকে ধন্যবাদ, যারা সাথে ছিলেন তাদের সবাইকে ধন্যবাদ। রাইট, আমরা একদম শেষ পর্যায়ে চলে এসেছি। যারা এতক্ষণ ধরে আমাদের আলোচনাটি দেখলেন, শুনলেন, আপনাদেরকে জানাচ্ছি অসংখ্য অসংখ্য ধন্যবাদ। এবং যদি মনে করেন যে এই আলোচনাগুলো গুরুত্বপূর্ণ, তাহলে অন্যের সাথে শেয়ার করে নলেজকে ছড়িয়ে দিবেন। সবাইকে শুভেচ্ছা এবং শুভকামনা জানিয়ে আজকে শেষ করছি। আমি হাসান আহমেদ। দেখা হবে পরবর্তী